জনসেবা আর বিপুল সম্পদ এই দুটোকে একসাথে চলতে পারে, বিশেষ করে যখন কথা হচ্ছে রাজনীতিবিদদের নিয়ে। চলুন আজ বিশ্বের সবচেয়ে ধনী কিছু রাজনীতিবিদদের সম্পদের পেছনের গল্পটা একটু ঘেঁটে দেখা যাক। এক কথায় এক রহস্যময় জগতের ভেতরে আমরা ঢুকতে যাচ্ছি। তো চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একজন রাষ্ট্রপ্রধান বা বিশ্ব নেতার আনুষ্ঠানিক বেতন ঠিক কত হতে পারে বলে মনে হয়? সাধারণত বিশ্বের বড় বড় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বেতন বছরে প্রায় $4 লাখ আশেপাশে থাকে। এটা অবশ্যই একটা উঁচু পদের জন্য বেশ সম্মানজনক বেতন, কিন্তু খুব একটা অবাক করার মতো কিছু না, তাই না? কিন্তু যদি বলা হয় যে তাদেরই কারো কারো ব্যক্তিগত সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $200 কোটি, হ্যাঁ, ঠিকই শুনছেন, $4 লাখ বেতন আর সম্পদ হচ্ছে $200 কোটি, অবিশ্বাস্য ব্যবধান। আর ঠিক এখানেই আসল প্রশ্নটা চলে আসে, কোথা থেকে আসে এত এত টাকা? এই পুরো বিষয়টা বুঝতে হলে আজ আমরা কয়েকটা ধাপে আলোচনা করব। প্রথমে দেখব রাজনীতি আর বিপুল সম্পদের সম্পর্ক, তারপর অর্থের উৎসগুলো খুঁজব, জানব সম্পদ গোপনের নানা কৌশল, সমাজে এর কী প্রভাব পড়ে, আর সবশেষে দেখব স্বচ্ছতার ভবিষ্যৎটা আসলে কি। তাহলে আমাদের প্রথম পর্ব, রাজনীতি এবং বিপুল সম্পদ আর এর মাঝের বিরাট ব্যবধান। দেখুন, চিরাচরিত ধারণাটা হল রাজনীতি মানে জনসেবা। মানুষ তো এটাই আশা করে যে নেতারা দেশের সেবা করবেন, নিজেদের সম্পদ গড়ার জন্য রাজনীতিকে ব্যবহার করবেন না। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সরকারি বেতনের সাথে তাদের আনুমানিক সম্পদের একটা তুলনা দেওয়া হয়েছে। ব্যবধানটা একবার দেখুন, রীতিমতো অবিশ্বাস্য। এবার আসি দ্বিতীয় পর্বে, অর্থের উৎস সন্ধান। তো প্রশ্ন হল, কোথা থেকে আসে এই বিপুল পরিমাণ টাকা? দেখুন, সম্পদের উৎস কিন্তু দুই রকমের হতে পারে। কিছু ক্ষেত্রে সম্পদটা বৈধভাবেই আসে, যেমন ধরুন রাজনীতিতে আসার আগে থেকে পারিবারিক সূত্রে পাওয়া বিশাল সম্পত্তি বা নিজের সফল ব্যবসা। আবার অনেক ক্ষেত্রে এর উৎসটা হয় অবৈধ, যেমন দুর্নীতি, ঘুষ বা ক্ষমতার অপব্যবহারের মতো ঘটনা। এখন আমরা তৃতীয় পর্বে চলে এসেছি, গোপনীয়তার হাতিয়ার। চলুন দেখি এই বিপুল সম্পদ লুকানোর জন্য ঠিক কী কী কৌশল ব্যবহার করা হয়। সম্পদ লুকানোর সবচেয়ে পরিচিত আর বড় হাতিয়ারটার নাম হল শেল কোম্পানি। সোজা কথায় বললে এটা শুধু একটা কাগজে কোম্পানি। এর বাস্তবে কোনো অফিস বা কাজ নেই। আসল উদ্দেশ্য শুধু একটাই, সম্পদের মালিক কে সেই পরিচয়টা লুকিয়ে রাখা। আচ্ছা, ব্যাপারটা অনেকটা ওই যে রাশিয়ান নেস্টিং ডল আছে না, যেটাকে ম্যাট্রিয়স্কা পুতুলো বলে, ঠিক সেটার মতো। মানে একটার ভেতরে আরেকটা, সেটার ভেতরে আবার আরেকটা, খুলতে খুলতে শেষ পর্যন্ত আসল মালিককে সেটা খুঁজে বের করাই প্রায় অসম্ভব হয়ে যায়। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথমে এমন একটা দেশ বেছে নেওয়া হয় যেখানে টাকার তথ্য গোপন রাখা খুব সহজ। এরপর সেখানে একটা শেল কোম্পানি খুলে সেটার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। আর সবশেষে বিভিন্ন দেশে এরকম অনেকগুলো কোম্পানির একটা জাল তৈরি করে মালিকানাটা পুরোপুরি ধোঁয়াটে করে ফেলা হয়। শেল কোম্পানি তো আছেই, এর বাইরেও আরও অনেক উপায় ব্যবহার করা হয়, যেমন অফশোর ট্রাস্ট, বেনামি দামি বাড়ি বা জমি কেনা, কিংবা ধরুন মূল্যবান শিল্পকর্ম আর বিলাসবহুল জিনিস কিনেও কিন্তু টাকা লুকিয়ে রাখা যায়। আমাদের চতুর্থ পর্ব, গোপন সম্পদের প্রভাব। কিন্তু এই যে এত সব জটিল কৌশল, এর শেষ পরিণতিটা কি? সাধারণ মানুষের জীবনে এর কী প্রভাব পড়ে? এর অর্থনৈতিক প্রভাব কিন্তু খুবই মারাত্মক। রাষ্ট্র কর হিসেবে বিশাল অঙ্কের টাকা হারায়, সমাজে ধনী গরিবের ব্যবধান বাড়তে থাকে, আর স্বাস্থ্য বা শিক্ষার মতো জরুরি খাত থেকে টাকা অন্যদিকে পাচার হয়ে যায়। আর অর্থনৈতিক প্রভাবের চেয়েও এর রাজনৈতিক পরিণতিটা হয়তো আরও বেশি ভয়াবহ। কারণ এর ফলে দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাসটাই উঠে যায়, আর দিন শেষে গণতন্ত্রের ভিত্তিটাই নড়বড়ে হয়ে পড়ে। একজন বিশ্লেষক খুব সুন্দরভাবে বলেছেন, যখন বিপুল সম্পদ এবং রাজনৈতিক ক্ষমতা গোপনে হাত মেলায়, তখন একটা ন্যায্য সমাজের ভিত্তিই আসলে ভাঙতে শুরু করে। এ একটা কথাই যেন পুরো পরিস্থিতিটা তুলে ধরে। একদম শেষ পর্বে চলে এসেছি, স্বচ্ছতার ভবিষ্যৎ।
এই যে এত বড় একটা বৈশ্বিক সমস্যা, এটা মোকাবেলার জন্য কি কিছুই করা হচ্ছে না? চলুন ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক। আশার কথা হলো, স্বচ্ছতা আনার জন্য বিশ্বজুড়েই কিন্তু অনেক চেষ্টা চলছে। বিভিন্ন দেশের মধ্যে করের তথ্য বিনিময়ের চুক্তি হচ্ছে, পানামা বা প্যান্ডোরা পেপারসের মতো অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অনেক কিছু সামনে আসছে, আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও দেয়া হচ্ছে। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যারা গোপনীয়তার কারবারি তারাও কিন্তু বসে নেই। তারাও প্রযুক্তি আর আইনের ফাঁকফোকর খুঁজে বের করে নতুন নতুন পথ তৈরি করছে। তার মানে স্বচ্ছতা আর গোপনীয়তার এই লড়াইটা কিন্তু থামেনি, এটা চলতেই থাকছে। তাই শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে ডিজিটাল টাকার যুগ আর ক্ষমতাধর সব গোষ্ঠী, এদের পৃথিবীতে সম্পদের মালিকানা কি আদৌ কোনোদিন পুরোপুরি স্বচ্ছ করা সম্ভব হবে? ভাবার বিষয় কিন্তু।